তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা মজাদার ফিল্ম যার নাম হচ্ছে সিলাম। মুভি খুবই ইন্টারেস্টিং আছে আর মুভির এন্ডে দু তিনটে টুইস্টও আছে যা আপনাদের দিমাগ খারাপ করে দেবে। আশা করছি আপনাদের এই ফিল্ম অবশ্যই পছন্দ আসবে। তো চলুন বিনা কোনো দেরি করে ভিডিও স্টার্ট করা যাক। তো কাহিনীর শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম হচ্ছে ভাস্কর, যে নাকি তার বাবার কবরে বসে তার সাথে কথা বলছিল। তার বাবা আর এই দুনিয়াতে নেই। এবার সে তার বাবাকে তার বেস্ট ফ্রেন্ডের কথা বলে। যাই হোক, এবার সে তার মায়ের কথাও বলে বলে যে তার মা আগের থেকে আরো বদমাশ হয়ে গিয়েছে। সে তার ওপর সব সময় চিৎকার করতে থাকে আর সব সময় চিড়চিড়ে অবস্থাতেও থাকে। যার পর সে তার বাবাকে বাই বলে আর সেখান থেকে বাড়ি চলে আসে। ঘর আসার পর আমরা তার মাকে দেখতে পাই যে নাকি তার উপর অনেক চিৎকার করছিল, কারণ সে স্কুল শেষ হওয়ার পর এতক্ষণে বাড়ি ফিরছে। সে তাকে বোঝায় স্কুল শেষ হওয়ার পর সে তাকে যেন সোজা বাড়িতে আসা দেখতে পায়। তখন সে তার মাকে বলে সে তার বাবার কবরে গিয়েছিল। তারপর তার মা তার ওপর আরো চিৎকার করে আর বলে সে তাকে পালন পোষণ করছে নাকি তার বাবা। এবার হতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হয়েছিল, মানে তার স্বামী বেঁচে থাকতে কিছু একটা হয়েছিল, তাই সে এইরকম করছে। একদিকে মিসেস আদিত্যের চিড়চিড়ে হওয়ার কারণ তার স্বামীর মৃত্যুও ছিল আর সে একা ঘর সামলাচ্ছে, তাই সে অনেকটাই চিড়চিড়ে অনুভব করছে। তারপর সে ভাস্করকে স্নান করার জন্য বলে আর বলে স্নান করার পর সে যেমন ডিনার করতে চলে আসে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই তারা মা এবং ছেলের ডিনারও করছে। এরপর ভাস্কর সেখান থেকে উঠে চলে যায়। আমরা এটাও দেখতে পাই সে একটা পুতুল বানাচ্ছিল যেটার ওপর সে এখনো কাজ করছিল। যাই হোক, ওখান থেকেই সে তার বাবার ফটো পায় যেটা নাকি তার বাবার জুড়ুয়া ভাইয়ের সাথে ছিল। তখনই তার মা সেখানে আসে আর তাকে ঘুমানোর জন্য বলে। তারপর ভাস্কর সেই ফটোটা নিয়ে তার বেডরুমের দিকে চলে যায়। এবার ভাস্কর যে ফটোটা পায় তাতে তার বাবার জুড়ুয়া ভাইয়ের সাথে তার অ্যাড্রেসও লেখা ছিল, মানে তার আঙ্কেলের অ্যাড্রেস লেখা ছিল। তারপর সকালে ভাস্কর স্কুলে যায় যেখানে তার কেবল একটাই ভালো বন্ধু ছিল যার কথা সে তার বাবাকে কবরে বলেছিল। তাছাড়া আর বাকি কেউ তার সাথে কথাও বলে না। তারপর টিচার তাদেরকে বলে কাল তারা একটা সুন্দর মিউজিয়ামে যাবে যার নাম মেরিটাইম ছিল, যেখানে একটা ছেলে বলে সেই মিউজিয়ামে একটা রুমে একটা মেয়ে আত্মহত্যাও করেছিল আর শোনা যায় মেয়েটা এখনো পর্যন্ত লোকেদের হন্ট করে। আর এখানে ভাস্কর তার কথা শুনে হাসতে লাগে, মানে তাকে ভূত প্রেতের ওপর বিশ্বাস ছিল না। এতে তার বন্ধু তাকে বলে ভূত সত্যিই হয়, কিন্তু এতে ভাস্কর বলে আজ পর্যন্ত সে কোনো ভূতকে দেখতে পায়নি। তখন তার বন্ধু তাকে বলে যদি সে তার সিক্স সেন্স অ্যাক্টিভ করে ফেলে তাহলে সে তাকে ভূত দেখা দিবে। তারপর স্কুল ছুটি হয় আর ভাস্কর বাড়ি যেতে লাগে, কিন্তু ওই ছেলেটা তাকে ধরে ফেলে যে নাকি স্কুলে মিউজিয়াম হন্টেডের কথা বলেছিল। যার কথা শুনে ভাস্কর তার উপরে হেসে ফেলে আর এই কথাটাই সেই ছেলেটার ভালো লাগেনি। তার জন্য সে ভাস্করকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যাতে ভাস্কর নাক থেকে রক্ত বেরোতে থাকে। তারপর ঘর আসার পর তার মা তাকে অনেক কথাও শোনায়, কারণ তার মাকে মনে হচ্ছিল ভাস্কর ঝগড়া করে এসেছে আর তার ইউনিফর্মের দিকে দেখে যেটা নাকি ফেটে গিয়েছিল। তাই সে তাকে অনেক লেকচারও দেয় আর বলে টাকা গাছে ধরে না আর সে কত কষ্ট করে তার স্কুলের ফি জমা করছে আর সে এই রকম ব্যবহার করছে। আর তার মায়ের এইসব কথা শুনে ভাস্কর ইমোশনাল হয়ে যায় আর তার চোখ থেকে পানিও পড়তে থাকে। এরপর ভাস্কর তার পুতুলের কাছে যায় আর বলে সে তার মায়ের যেমন খেয়াল রাখে, কারণ সে তার আঙ্কেলের খোঁজে বেরোচ্ছে। এখানে ভাস্কর ঘর থেকে পালিয়ে যাবে। সে প্রথমে মিউজিয়ামে যাবে তার বন্ধুদের সাথে আর তারপর যাবে তার আঙ্কেলের অ্যাড্রেসে। যাবার আগে সে তার মায়ের জন্য একটা চিঠি লিখে তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। যাই হোক, আমরা ভাস্করকে স্কুলে দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই তার মা তার ওই চিঠিটা পেয়েও গিয়েছিল। তারপর ওই দুষ্টু ছেলেরা ভাস্করকে ধরে ওই রুমের মধ্যে বন্ধ করে দেয় যেখানে সেই মেয়েটা আত্মহত্যা করেছিল আর ফাঁসির দড়ি এখনো পর্যন্ত সেখানে ঝুলছিল, যেটা দেখে ভাস্কর অনেকটাই ভয় খেয়ে যায় আর সে জোরে জোরে দরজা পিটতে থাকে। কিন্তু সেই বদমাস বাচ্চারা বাইরে থেকে সব মজা নিচ্ছিল। এরপর যখন তারা দরজা খোলে তখন তারা দেখতে পায় ভাস্কর বেহুশ হয়ে পড়ে গিয়েছিল আর এইসব দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়েও যায়। তারপর ভাস্কর যখন তার চোখ খোলে তখন সে ওই মেয়েটার ভূতটাকেও দেখতে পায়। যার পর সে বাইরে আসে এবং সেখানে তাকে একটা মেয়ে দেখা দেয় যাকে দেখে সে তার হেল্প চাইতে থাকে, কিন্তু সেও একটা ভূতই ছিল যাকে দেখে সে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল।
কিন্তু সেই মিউজিয়াম পুরো ভূতেই ভর্তি ছিল। এবার সে সেখান থেকে বাইরে চলে আসে আর তাকে তার আঙ্কেলে অ্যান্টনের কাছে যেতে দেখি। তারপরে সে বাস স্টপের কাছে যায়, সেখানে একটা মেয়ে বসেছিল, যাতে বাসকারা তাকে আওয়াজ দেয়, কিন্তু মেয়েটা তার কথা ইগনোর করছিল, যেমন কি মেয়েটা বাসকারাকে দেখতেই পাচ্ছিল না। এরপর যখন সে বাসে উঠে যায়, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে কন্ডাক্টরের কাছে আসায় সে সিটের নিচে লুকিয়ে যায়। এবার আগের সিন কবরস্থানে ছিল, যেখানে সে তার বাবাকে সব কথা খুলে বলে, কিন্তু কবরস্থানের মধ্যে সে আরো ভূত দেখতে পায়, যাতে সে ভয়ে সেখান থেকেও পালিয়ে যায়। এবার সে তার আঙ্কেলের বাড়ি ম্যাপের মধ্যে দেখে এবং তার আঙ্কেলের বাড়িও পৌঁছে যায়। এরপর দরজায় তার আঙ্কেল আসে আর তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? যাতে বাসকারা তাকে বলে সে তার ভাইয়ের ছেলে। এরপর সে বাসকারাকে চিনতে পেরে যায় আর সে খুব খুশিও হয় আর তাকে ভিতরেও ডাকে। যার পর সে তাকে আন্টি অ্যামিয়ের সাথে দেখা করায় এবং তাকে দেখে তারা খুবই খুশি ছিল। তারপর বাসকারা তাদের টুইন ডটার অ্যামেল আর লিয়ার সাথেও মিট করে। যাই হোক, এখানে তারা খাবার খেতে বসে আর খাবার সময় অ্যান্টনিও তার পরিবার খুবই খুশি ছিল, যাতে বাসকারা নোটিস করে তার আঙ্কেলও তাদের পরিবার খুবই ভালো আর তারা সব সময় হাসতে থাকে। আর আন্টি অ্যামি তাদের বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহারও করছে। যাই হোক, এরই মধ্যে সে নোটিস করে তার আঙ্কেলের খাসি হয় আর সে পানিও পান করে। এবার আন্টি অ্যামি তার মেয়েদের বলে তারা ভেকেশনে যাচ্ছে, যাতে তারা দুজনে খুবই খুশি ছিল। তারপর খাবার খাওয়ার পর বাসকারা আন্টি অ্যামিয়ের কাছে আসে আর তাকে বলে সে কখনো কি তার মেয়েদের ওপর চিৎকার করে না, যাতে আন্টি অ্যামি বলে হ্যাঁ, যখন তারা বদমাশি করে তখন তাদের ওপর চিৎকারও করি। এবার বাসকারা তার আন্টিকে বলে তার মা তাকে আর ভালোবাসে না আর ওই দিনকে মনে করে যখন তার মা তাকে আগে ভালোবাসতো, কিন্তু এখন সে তার সাথে না ভালো করে কথা বলে না তার সাথে ভালো ব্যবহারও করে। তখন আন্টি অ্যামি তাকে বলে এর কোনো না কোনো কারণ থাকবে, তাছাড়া ও কিছু জিনিস নিয়ে হয়তো চিন্তিতও আছে। এরপর আঙ্কেল অ্যান্টন এসে বাসকারাকে তার রুমের দিকে নিয়ে যায়, যেখানে আজ সে রাত্রে ঘুমাবে। এদিকে বাসকারাকে ওই রুম পছন্দও হয়। যার পর আন্টি অ্যামি সেখানে আসে, যেখানে সে তার জন্য চকলেট মিল্কশেক নিয়ে আসে। তারপর তারা তাকে বলে বাসকার যতদিন মনে করবে এখানে ততদিন থাকতে পারবে। তারপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু যাবার সময় আঙ্কেল তাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চায়। তার আঙ্কেল তাকে বলে যদি সে লাইট অফ করতে চায় তাহলে সে যেন দুটি তালি মারে, তাহলে লাইট অফ হয়ে যাবে। আর হ্যাঁ, এটা শুনে বাসকারা অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। যার পর বাসকারা ঘুমিয়ে যায়, কিন্তু অর্ধেক রাত্রে বাসকারা রুমে একটা ঘোষ্ট চলে আসে, যে নাকি ভাস্করকে ভয় দেখাচ্ছিল। এরপর সেই ভূত কোথাও চলে যায়, কিন্তু বাসকারা নোটিস করে তার দরজায় কেউ না কেউ আছে। তারপর সে দরজা খোলে এবং দেখে তার আঙ্কেলের দুই মেয়েকে, যারা নাকি বাসকারাকে বলে সে যেন এই রুমের বাইরে না আসে, আর এই কথাটা আঙ্কেল বলেছে বাসকারাকে বলে দিতে। আর এরপর বাসকারা তার রুমে ঘুমাতে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই ওই ভূত সেখানেই ছিল। যার পর তার আবার ঘুম ভেঙে যায় আর সে নিচের দিকে চলে যায়, আর ওখানের যে লাইটগুলো আছে সেগুলো বারবার অন অফ হচ্ছিল। তখনই তার দুটো জুড়ুয়া বোন তাকে নিচে যাওয়ার জন্য নিষেধ করে। যার পর সে তার বেডে আবার চলে যায়। এবার সে তার রুমের জানালা দিয়ে একটি বুড়ি মাকে দেখতে পায়, তার হাতে কিছু জিনিসপত্র ছিল, আর বুড়িমাটাও বাসকারকে দেখে ফেলে। তারপর বাসকারা দেখার জন্য নিচে চলে যায়, কিন্তু ওই বুড়িমা ওখানে ছিল না, যার মানে সেখান থেকে সে চলে গেছে। তারপর আমরা ওই বুড়িমাকে দেখতে পাই, যে নাকি কিছু রিচুয়াল করছিল। তারপর সকালে বাসকারা উঠে এবং তার আঙ্কেলের কাছে যায়, যেখানে তার আঙ্কেল ল্যাপটপে বসে কাজ করছিল, কিন্তু ল্যাপটপটা বন্ধ পড়েছিল, আর এটা দেখে তাকে খুবই আশ্চর্য মনে হয়। এবার সে তার আঙ্কেলের সাথেও কথা বলে, কিন্তু প্রথমে তো তার আঙ্কেল অনেক সিরিয়াস ছিল, তারপর হঠাৎ তার ইমোশন চেঞ্জ হয়ে যায়। এরপর ভাস্করা খাবার খেতে যায়, তখন সে দেখে কাল রাত্রে যে খাবারগুলো ছিল সেটাও আজকেও ছিল। এবার ভাস্করা এই সব জিনিস ধ্যান দেয় না, কারণ নর্মালি সবার ঘরে এমনই হয় যে রাত্রে যেটা তৈরি করে তার পরের দিনও সেটাই খেয়ে নেয়। কিন্তু সে আরেকটা জিনিস নোটিস করে, কাল রাত্রে যা ঘটেছে আবার সেগুলোই কিন্তু ঘটছে। আঙ্কেল আবার খাচ্ছিল এবং পানিও পান করছিল, আর আন্টি যে নাকি তার মেয়েদের ভ্যাকেশন যাওয়ার জন্য বলে, আর সব কিছু একদম সেম হচ্ছিল, যেটা
নাকি কাল রাত্রে হয়েছিল। এবার বাস্কারা নোটিস করে তাদের ঘড়ি 10টার সময় এসে আটকে যাচ্ছিল, তার মানে 10টার পর সময় থেমে যাচ্ছিল। এবার সে বাইরের দিকে যায় আর সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় আর তাকে দেখে সে আকর্ষণ হয়ে যায়। তারপর বাস্কারা তার পিছন করে, যে নাকি হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার আগে একটা ভূত দাঁড়িয়েছিল, যেটা দেখে বাস্কারা ওই মেয়েটাকে আটকাতে যায়। কিন্তু মেয়েটা বাস্কারাকে বলে সে তাদের দেখতেও পায়। তখন বাস্কারাকে মনে হয় এখানে সে একাই ছিল না, যে নাকি শুধু ভূত দেখতে পায়। এবার এখানে মেয়েটা, তার নাম এরিনা বলে, আর বাস্কারা আর এরিনা গল্প করতে থাকে আর ওই ঘোষ স্পিরিটটা তাদের পেছনেই ছিল। এবার বাস্কারা এরিনাকে বলে সে কতদিন থেকে এই ভূতগুলোকে দেখতে পায়, যাতে এরিনা তাকে বলে অনেক লম্বা সময় ধরে সে ভূতদের দেখতে পায়। যাতে বাস্কারা তাকে বলে ও ভূত তখন থেকে দেখতে পাচ্ছে যখন সে ওই মিউজিয়ামে পড়ে গেছিল। তাছাড়া ও এরিনাকে এটাও বলে তাকে কি এইসব দেখে ভয় লাগে না। তখন এরিনা বলে না, তাকে ভয় লাগে না, কারণ তার দাদি তাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে এটা তাকে খারাপ শক্তি থেকে দূরে রাখবে। এরপর সে তার নতুন বন্ধুর সাথে তার বাড়িতে চলে যায়, যেখানে বাস্কারা ওই বুড়িমার কথা তাকে বলে যে কেমন করে তাদের বাড়ির সামনে ওই অফারিং গুলো রেখেছিল। তখনই ওই বুড়ি মহিলাটাকে বাস্কারা এরিনার ঘরে দেখে, বরং ওই বুড়ি মহিলাটাই এরিনার দাদি ছিল, যাকে দেখে বাস্কারা খুব ভয় পেয়ে যায়। আর এরিনার দাদি বাস্কারাকে বলে তার সাহস কি করে হলো এখানে আসার। আর এটা শোনার পর বাস্কারা তার আঙ্কেলের বাড়িতে চলে আসে, যেখানে সে ওই অফারিংটাকে দেখতে পায় যেখানে ওই বুড়িমাটা রেখেছিল। এরপর বাস্কারা দেখে আজকেও সেই খাবার রান্না হয়েছে যেটা দুদিন আগে হয়েছিল। কিন্তু এখানে বাস্কারা নোটিস করে এই খাবারগুলো সেই খাবার যেটা ওই বুড়িমা রেখেছিল। আর ওই সব ঘটনা আবার ঘটছে, আবার আঙ্কেলের খাসির ঘটনা, মা ও তার মেয়েদের ভ্যাকেশনের কথা ঘটনা, আর ঘড়ির 10টার সময় আটকে যাওয়া ঘটনা। এবার জিনিস আরো খারাপ হচ্ছিল বাস্কারের জন্য, আর বাস্কারা আরো ঘাবড়ে যায়। এরপর বাস্কারা যখন ঘুমাতে যায় তখন ওই ভূত তাকে আবার ভয় দেখায়। ও কখনো বাস্কারের চাদরটা টানে, আবার কখনো তালি মেরে লাইটগুলোকে অফ করে দেয়, যার পর রুমের বাইরে বাস্কারাকে কিছু আওয়াজ আসে। এবার সে দরজা খুলে দেখে তার আঙ্কেল এবং আন্টি কিছু কথা বলছিল। এবার তখনই সে সিঁড়ির নিচে লাইট জ্বলতে দেখে আর দেখে নিচে কিছু মেয়ে লোক ফটো তুলছিল। তা দেখার জন্য বাস্কারা নিচে যায়, কিন্তু ওখানে কেউ ছিল না। ঠিক তখনই বাস্কারের ওপর একটা ভূত হামলা করে দেয় আর সে তার পিছনও করছিল। অন্যদিকে দেখতে পায় ওই বুড়ি লোকটাকে যে নাকি কিছু রিচুয়াল করছিল, যাতে সেই ভূত যে বাস্কারের পিছন করছিল সে একদম দূরে গিয়ে পড়ে। কিন্তু সে বাস্কারের পিছন তখনও ছাড়ছিল না, মনে হচ্ছিল সে একটা ইভিল স্পিরিট। তখন বাস্কারা তার আঙ্কেলের রুমে খোলার জন্য দরজা পিটতে থাকে, কিন্তু তার আঙ্কেল এবং আন্টি তার মেয়েদেরকে জড়িয়ে ধরে ভয়ে লুকিয়েছিল। কিন্তু অন্যদিকে ওই বুড়িমা রিচুয়াল করতেই থাকে যাতে সেই ইভিল স্পিরিট সেখান থেকে চলে যায়। যাই হোক, বাস্কারা তার রুমে গিয়ে বসে যায় আর সকাল হওয়া মাত্র এরিনার ঘরে তার সাহায্যের জন্য চলে যায়। ও এরিনাকে বলে কাল রাত্রে একটা ইভিল স্পিরিট তার উপর হামলা করেছিল। তখন এরিনা তাকে তার ঘর যাওয়ার জন্য বলে। বাস্কারা সেখানে যেতে তো চাইছিল না, কিন্তু সে এরিনার সাথে সেখানে চলে যায়। কিন্তু এখানে আসার পর সে মনে করে কি করে তার মা তার উপর চিৎকার ও চেঁচামেচি করতো, তাই সে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এরিনার দাদিও তার উপর চেঁচামেচি করেছিল। যাই হোক, বাস্কারা তার রুমে যায় আর ঘুমাতে লাগে, কিন্তু জানালার বাইরে সে অনেকগুলো আত্মাদের দেখতে পায়। কিন্তু তখনই মেন আত্মাটা তার উপর হামলা করে দেয়। তারপর বাস্কারা যেমন তেমন করে বেঁচে হলের মধ্যে লুকিয়ে যায়। এরপর এরিনা তার দাদিকে বলে বাস্কারাকে তার সাহায্য করা উচিত, ও খুবই অসুবিধার মধ্যে আছে। কিন্তু যখন বাস্কারা ভয়ে লুকিয়েছিল তখনই তার আন্টি এর বাড়িতে কিছু মেয়ে আসে ফটো ক্লিক করার জন্য, কিন্তু ভুল করে বাস্কারার কাছে ল্যাম্পটা পড়ে যায়, যা দেখে মেয়েগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু তাদের ক্যামেরা সেখানেই পড়েছিল। এরপর বাস্কারা ওই ক্যামেরাগুলোকে দেখতে থাকে যেখানে অনেকগুলো ফটো ছিল। আর যখন সে ফটোগুলো দেখছিল তখন সে নোটিস করে ফটো এর ভিতর এই ঘর সুন্দর ছিল না, বরং ভয়ানক ছিল। জি হ্যাঁ বন্ধুরা, এটা দেখে সে ভয় পেয়ে যায় আর হঠাৎ করে পুরোপুরি ঘরটা পুড়তে লাগে। আর সাথে সাথে তার আন্টিও তার মেয়েগুলোকেও পুড়তে দেখে, আর তা দেখে সে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এদিকে এরিনা তার দাদিকে বলে বাস্কারার উপর হামলা হয়েছে, যাতে তার দাদি বলে হয়তো বাস্কারা জেনে গেছে তার আঙ্কেল আন্টি সমেত সমস্ত মানুষ তাদের মারা গেছে। আর হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই মুভির সব থেকে বড় টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই বাস্কারার আঙ্কেল আন্টি সমেত তাদের দুই মেয়েও আগুনে পুড়ে সমাপ্ত হয়ে গিয়েছে। আর সময় হয়তো পুরো 10টাই ছিল, যেখানে এই সব কথাবার্তা বলছিল যেটা হামেশাই চলতে থাকে। আর এই জন্য তাদের আত্মা একটা সময়
সময়ের লুপের মধ্যে ফেসে গিয়েছে। আর এতক্ষণ পর্যন্ত বাস্কারা যাদের সাথে ছিল আসলে তারা তার পরিবারের আত্মা ছিল, আর তার জন্যই অ্যান্টন বাস্কারাকে বারণ করেছিল নিচে আসার জন্য। আর তার আঙ্কেল ও তার স্ত্রী যে কথা বলছিল একে অপরের সাথে সেগুলো বাস্কারের জন্যই ছিল, যে বাস্কারা এখনো পর্যন্ত জানে না যে তারা বেঁচে নেই। আর বাস্কারা বাচ্চা থাকার কারণে তারা তাকে সে কথা বলতে চাইছিল না। আর যে মেয়েগুলো সেখানে ফটো তুলতে এসেছিল কেবলমাত্র তারাই আসল মানুষ ছিল। আর তারা সেখানে এসেছিল কারণ ওই ঘরের ব্যাপারে গুজব ছিল যে এই ঘরের মধ্যে মরা লোকের আত্মা থাকে, আর এটা একদম সত্য ছিল। আর রিয়ালিটিতে এই ঘর পুরোপুরি ভাঙাচুরা ছিল। মানে একদিক দিয়ে দেখা যায় তো অ্যান্টনের ঘর হন্টেড ছিল, আর এ কথা এরিনা প্রথম থেকে জানতো। অবভিয়াসলি সে আত্মা দেখতে পেত। এরিনা জানতো বাস্কারা পালিয়ে সে তার ঘরই গেছে। তখনই বাস্কারা তার ঘরে পৌঁছায়, যেখানে তার মা খুব কান্না করছিল, কারণ তার ছেলে বাস্কারা মারা গিয়েছিল। আর হ্যাঁ, এখানেই মুভির সেকেন্ড টুইস্ট আছে যে বাস্কারা জীবন্ত ছিল না, বরং সে ওই দিনই মারা গেছিল যেদিন সেই মিউজিয়ামে ও পড়ে গিয়েছিল। আর এমন হয়েছিল যে পড়ার সময় বাস্কারার মাথায় একটা পেরেক ঢুকে গিয়েছিল, আর এটা দেখে বাস্কারাকে খুবই খারাপ লাগে। আর তাছাড়া যে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে গিয়েছিল না, তারা পালিয়েছিল কারণ বাস্কারা মারা গিয়েছিল। আর ওইসব কারণের জন্য বাস্কারা বাকি আত্মাদের দেখতে পাচ্ছিল, কারণ সে নিজে একটা আত্মা ছিল আর সেই স্পিরিট ওয়ার্ল্ডে ফেসে গেছিল। কিন্তু এবার সে তার মাকে বলতে চাইছিল সে এখানেই আছে, কিন্তু তার মা তাকে দেখতে পাচ্ছিল না এবং শুনতেও পাচ্ছিল না। কিন্তু তখনই তার ঘরে এরিনা ও এরিনার দাদি চলে আসে। মানে এখানে একমাত্র তারা দুজনে আসল মানুষ ছিল, কিন্তু এখানে তারা সেমন পরিবারের ছিল, তার জন্য তারা স্পিরিট দেখতে পেত। এর জন্য দাদি সেদিন বাস্কারার উপর চিৎকার করে, কারণ সে জানতো বাস্কারা একটা আত্মা। তাই সে তাকে বলে সে সেখানে চলে যায়, মানে তার দুনিয়াতে। এবার মিসেস আদিত্য তাদেরকে বলে তারা কে এবং তারা এখানে কি করছে। তখন এরিনার দাদি তাকে বলে ও নাকি যে রিচুয়াল করছে তা এখনই বন্ধ করে দেখ, এর জন্য তার ছেলের আত্মার অসুবিধা হচ্ছে, মানে সে আফটার লাইফে যেতে পারছে না। মানে হয়েছিল এটা, মিসেস আদিত্য তার ছেলেকে ঘুরে আনার জন্য শয়তানের কাছে ডিল করে নিয়েছিল। এই জন্য ওই ইভিল শয়তানটা যেটাকে আমরা দেখে আসছি এর জন্য তার পিছনে পড়েছিল, যে নাকি আসলে একটা শয়তান ছিল। শয়তানটা বাস্কারার আত্মাকে কনজিউম করে নিজে বাস্কারা সেজে আর তার সামনে আসতো, কিন্তু সেটা আর হলো না। আর এখানে মিসেস আদিত্য ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার ছেলে বাস্কারাকে রাগের মাধ্যমে বকাঝকা ঠিকই করতো, কিন্তু তাকে সে ততটাই ভালোবাসতো। কিন্তু এরিনার দাদি বলে এটা একদম অসম্ভব, কারণ মরা মানুষকে আবার জ্যান্ত করা সম্ভব নয়। আর এটা শুনে মিসেস আদিত্য কান্না করতে লাগে। আর এখানে এরিনার দাদি শয়তানের সাথে ডিল ক্যান্সেল করতে বলে, যাতে তার ছেলের আত্মা শান্তি পেয়ে যায়। আর সে শয়তানের সাথে তার ছেলের জন্য ডিল ক্যান্সেল করে দেয়। কিন্তু শয়তানকে এত সহজে ডিল ক্যান্সেল করবে? সে সেখানে আসে আর তাদের ওপর হামলা করতে লাগে। এরপর সে মিসেস আদিত্যাকে ধরে নেয় আর তাকে প্রসেস করে দেয়, যার পর মিসেস আদিত্যা দেওয়ালের উপর চলতে লাগে। কিন্তু এরিনার দাদি তাকে নিচে আসার জন্য বলে, যার পর সে তার সামনে চলে আসে। এরপর এরিনার দাদি এরিনার কাছ থেকে তার তাবিজটা নেয়, আর সাথে সে বাস্কারার পুতুলটাকেও নেয়, যেটা বাস্কারা বানিয়েছিল। তারপর এরিনার দাদি ওই তাবিজ থেকে কি একটা বের করে আর মিসেস আদিত্যের গায়ে ছিটিয়ে দেয়, যেটা অবশ্যই কিছু একটা পবিত্র ছিল। আর তাকে ওই পুতুলের ভিতর আসতে বলে, যেটা বাস্কারা বানিয়েছিল তার মাকে প্রোটেক্ট করার জন্য। যার পর ওই শয়তানটা পুতুলের মধ্যে চলে আসে। অবভিয়াসলি ওই পুতুলটা বাস্কারার সাথে জড়িত ছিল, যেটার জন্য শয়তানটাকে পুতুলের ভিতর আসতেই হলো। এরপর এরিনার দাদি ওই পুতুলের হাত পাটাকে বেঁধে দেয়, যাতে শয়তান তার বাইরে না আসতে পারে। এরপর এরিনার দাদি পুতুলটাকে তার সাথেই নিয়ে যায়। এবার এরিনা যে হয় সে বাস্কারকে তার মায়ের সাথে কথা বলায় তার দ্বারা, মানে সে একজন মিডিয়াম ছিল। এবার বাস্কারা এখানে বলে সে তার মাকে খুব ভালোবাসে। তখনই তার মা তার কাছে ক্ষমা চায় তার খারাপ ব্যবহারের জন্য, যাতে বাস্কারা বলে সে তার উপর কোনো রকম রাগ করে নেই। আর বাস্কারা তাকে শেষবারের মতো গুড বাই বলে, মানে এবার সে মুক্তি পেয়ে যাবে। সব সময় এইটাই হয়, যখন আমাদের কাছে কেউ থাকে তখন তার ভ্যালু থাকে না, আর যখন কেউ দূরে চলে যায় তখনই খুবই পস্তানি হয় যে হয়তো একবার তার সাথে কথা বলতো, কিন্তু ওই মানুষ দূরে চলে যাওয়ার পর পস্তানোর উপায় ছাড়া আর কিছু থাকে না। এরপর আমরা এরিনার দাদিকে দেখতে পাই, যে নাকি ওই পুতুলটিকে তার কালেকশনের মধ্যে রাখে। মানে অনেকগুলো এইরকম আগেও হয়েছে, আর এরিনার দাদি সেটাকে ঠিক করতো। কিন্তু আমরা এখানে একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে ওই পুতুলটির মধ্যে নাড়াচাড়া হচ্ছে। মানে এখানে যে শয়তানটা ছিল সে খুবই শক্তিশালী ছিল,
যে নাকি জলদি এরিনা ও তার দাদির সামনে চলে আসতে পারে, আর এরই সাথে সিলাম ফিল্ম শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল সিলাম মুভির কাহিনী। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা দেখেন এখানে যে বাস্কারা ছিল সে তখনই আত্মা দেখতে পেত যখন সে শেষ হয়, তাছাড়া এমনিতে তার কোনো স্পেশাল শক্তি ছিল না। কিন্তু এরিনা ও এরিনার দাদির কাছে থার্ড আই ও সিক্স সেন্সের পাওয়ার ছিল, আর এই জিনিস জেনেটিকলি তার কাছে আসে। আর প্রথম কথা হচ্ছে সে সেমান পরিবার থেকে ছিল। আর এই মুভির মধ্যে দুটো টুইস্ট সব থেকে ভালো ছিল। স্পেশালি আমাকে মুভিটা খুব ভালো লেগেছে। মুভি দেখার সময় আপনাদের কোনো রকম বিরক্তি ভাব মনে হবে না। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটা প্রেস করেন, যাতে এই রকম ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি।